আচ্ছা, স্টুডিওতে উপস্থিত হয়েছেন কমরেড জনাব শেখ ফরিদ। ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশ ব্যাংকে হরিলুট করছে, কে করছে? গভর্নর স্বয়ং করছে। এই বিষয়ে কথা বলতে উপস্থিত হয়েছেন জনাব শেখ ফরিদ। আমরা আগে বিস্তারিত দেখি, যাওয়ার আগে কিভাবে হরিলুট করছে, কত টাকা হরিলুট করেছে আমরা দেখি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ইউনূসের নিয়োগকৃত আহসান এইচ মনসুর, এবং তিনি তার মেয়ের নামে ৪৫ কোটি টাকা দিয়ে দুবাইতে ফ্ল্যাট কিনেছে। তার ডিড আমাদের হাতে এসেছে, আমরা সেটা একটু দেখি। জনাব আতার হালদার, আপনি যদি দেখা যায় একটু বলতেন। এই যে দেখেন, স্ক্রিনে দেখা আছে স্পষ্ট করে টাইটেল ডিড, স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টাইটেল ডিড। এটা দুবাইয়ের যে ফ্ল্যাটটা ক্রয় করেছে তার টাইটেল ডিড। এখানে লেখা আছে প্রপার্টি টাইপে ফ্ল্যাট, ফ্ল্যাট নাম্বার, প্রপার্টি নাম্বার, সবই বিস্তারিত এখানে দেওয়া আছে। পার্কিং কয়টা সেটাও দেওয়া আছে, ব্যালকনি এরিয়া কতটুকু, টোটাল টোটাল ফ্ল্যাট এরিয়া যেটা আছে সেটা ৪,৭১৫ স্কোয়ার ফিট দেওয়া আছে। এবং এই ফ্ল্যাটটি কার নামে আমরা একটু দেখি। এখানে ফ্ল্যাটের ওনার অফ দ্য শেয়ার, এখানে লেখা আছে ওনারের নাম মেহেরিন সারা মনসুর এবং আহসান হাবিব মনসুর, যার কথা একটু আগে বলছিলাম আহসান এইচ, অর্থাৎ আহসান হাবিব মনসুর বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার নামে এই ফ্ল্যাটের ক্রয় মূল্য কত সেটাও কিন্তু এই ডিডে লেখা আছে। এখানে লেখা আছে পারচেজার কার্ড থেকে জিসার মোহাম্মদ শাইখ আনসার হোসাইন ভাই, ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার তো, এবং অ্যামাউন্ট এখানে দেওয়া আছে ১,৩৫,০০,০০০ দিরহাম বাংলাদেশি টাকায়, যার পরিমাণ দাঁড়ায় সেটা হলো যে ৪৫ কোটি টাকার সমপরিমাণ। এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন জনাব শেখ ফরিদ, এই যে তার সুইমিং পুল সাথে ফ্ল্যাটের অপূর্ব অসাধারণ এক ফ্ল্যাট, যেটাতে যদি থাকার একটা স্বপ্ন সব মানুষেরই থাকতে পারে, কিন্তু এই ধরনের চাকরি করে কিভাবে সম্ভব, আপনি যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। ধন্যবাদ আপনাদের দুজনকেও ধন্যবাদ, এবং সেই সাথে আমাদের ৭১-এর আমাদের চেতনা দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, একজন মানুষের একটা ফ্ল্যাটের দাম ৪৫ কোটি টাকা, যা পৃথিবীর অনেক মানুষ স্বপ্নেও দেখে না। তাদের একটা ফ্ল্যাটের দাম। তিনি, তার পেশা কি? গভর্নর। তার পেশা কি? একটু আগে আমরা হাওলাদার ভাইয়ের সাথে আলাপ করলাম। তিনি IMF এ চাকরি করতেন, সুদানে, ইয়েমেনে, পাকিস্তানে, এরকম দেশগুলোতে তিনি ছিলেন। আরো একটা আমরা দেখলাম সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, এত বড় একজন বিখ্যাত ব্যক্তি, তার কিন্তু উইকিপিডিয়াতে, গুগলে তার স্থানীয় ঠিকানাটা আসে না। যদিও হাওলাদার ভাই বললেন যে কেউ দাবি করতেছে তার বাড়ি টাঙ্গাইল, মানে আমার পাশের জেলা। আমরা এর আগেও জানি টাঙ্গাইলে আরেকজন গভর্নর ছিলেন, তাই না? তাকে আমরা রাখাল রাজা বলতাম। দিকপাইতে আমাদের শৈশবাড়ির পাশেই দিকপাই। যাই হোক, সেটা আলাদা বিষয়। এই ব্যক্তিটি ৪৫ কোটি টাকা নিয়ে ৪৫ কোটি টাকাতে একটা ফ্ল্যাট কিনলো, যেখানে বাংলাদেশের মানুষের ভূমিহীনের সংখ্যা কত? আমাদের কিন্তু এগুলো পড়ায় নাই। আমাদের বাংলাদেশে কোচিং সেন্টারে কিন্তু যে জিনিসগুলো কখনো পড়ায় না, ভূমিহীনের সংখ্যা কত, বেকারের সংখ্যা কত, গৃহহীনের সংখ্যা কত। ভূমিহীন আর গৃহহীন দুই জিনিস। এগুলো দেখবেন আপনি কখনোই আপনাকে পড়াবে না। আমাদের পড়াবে আমাদের জিডিপি কত, আমাদের পড়াবে আমাদের বার্ষিক আয় কত, আমদানি রপ্তানি কত, যদিও আমদানি রপ্তানির মধ্যেও প্লাস আমরা জানি। এই গভর্নর সাহেব ১০ মাস যাবৎ ক্ষমতায়, তিনি ৩ মাসের অধিক কাল বিদেশে ছিলেন, এবং তিনি এখনো বিদেশে আছেন। পৃথিবীর ইতিহাসে ১০ মাসের মধ্যে ৩ মাস বিদেশে থাকেন, ৩ মাস প্লাস, ৩ মাসের চেয়েও বেশি তিনি বিদেশে অবস্থান করেছিলেন। এতেই তো প্রমাণিত হয় যে এর মতো দুর্নীতিবাজ, এর মতো প্রতারক, এর মতো একজন লুটেরা কি করে গভর্নর? এটা তো কমন সেন্সের ব্যাপার। একজন গভর্নর কি করে, কেন, কিভাবে এই অনুমতি পায়? সব প্রশ্ন একসাথে আসে। কেন তিনি গেলেন, কিভাবে গেলেন, কারা তাকে অনুমতি দিল? তিনি তো একটা গভর্নমেন্টের আন্ডারে, একটা দেশের গভর্নর। ১০ মাসের মধ্যে যদি আপনার ১০০ দিনের মতো, সে ১০০ দিনের উপরে সে যদি বিদেশে থাকে, তাহলে একটা দেশ চলে কিভাবে? একটা দেশের অর্থনীতি চলে কিভাবে? তার কাজ কি? আমরা অর্থনীতির ছাত্র না, শিক্ষক তো নই। তিনি অর্থনীতির ছাত্র, অর্থনীতির শিক্ষক। তিনি ফরিদ ভাই ক্রেডিট কার্ড উদ্বোধন করার জন্য বিদেশে গেছে। তাই নাকি? এটা তো মানে
শতভাগ অপচয় বলবো না, এটা অপরাধ। আপনি তথ্যটা দেওয়ার জন্য ধন্যবাদ, মনে করে দেওয়ার জন্য। একটা ক্রেডিট কার্ডের উদ্বোধন করার জন্য সে বিদেশে যায়, হাউ ফানি। মানে এই দেশের ওই যে আপনাদের বলি, আপনাদের আমি মাঝে মধ্যে বলি, এই চ্যানেলও বলেছি যে বাংলাদেশটাকে এখন গনিমতের মাল মনে করতেছে কেউ কেউ, যে যেভাবে পাচ্ছে, বলেন। যে যেভাবে পাচ্ছে সেভাবে খাচ্ছে। এই গভর্নরের তো 1 সেকেন্ড অধিকার নাই এই পদে থাকার। যে ব্যক্তিটা জনাব 10 শেখ ফরিদ মাসে 3 উনি গভর্নরের চাকরি করে আমি ধরে নিলাম সর্বসাকুল্যে উনি 2 লক্ষ টাকার সুযোগ সুবিধা পায়। উনি এই অল্প কয়েকদিনের মধ্যে 45 কোটি টাকার একটা ফ্ল্যাট মেয়ের নামে কিনে ফেলেছে। যদি এমনটা হতো যে এই বেতনও যদি আমি হিসাব করি খরচ ফরচ বাদ দিয়ে তার 450 বছর চাকরি করা লাগবে এই দামের একটা ফ্ল্যাট কিনতে হলে। এবার বুঝেন, আমি তার মেয়ের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু, আপনি বলেন। আমি 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 কি ভেবেছিলাম জানেন, উনি এটা গভর্নর হওয়ার আগে কিনেছেন। তাই আমি এটা আমি খেয়াল না, করিনি। এটা কবে কিনেছে এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে, উনি কবে কিনেছে এই এটা ডিটে, দেখে আপনি ডেটটা দর্শকের দেখি আপনার, হ্যাঁ ভালো দর্শকদের দেখে। ডেটটা দেখায় আমি। আমি এই কিন্তু যে এখানে, ভেবেছি ইনি হওয়ার আগে কিনেছেন। না এখানে ডেট দেওয়া আছে, পারচেজ ডেটের কথা লেখা আছে 24/12/2024, অর্থাৎ 24শে ডিসেম্বর 2024 এই ফ্ল্যাটটা কিনেছে। আপনি নিশ্চয়ই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটু দেখাই, এই যে দেখেন ডেটটা লাগা আছে, ডেট 24/12/2024, দ্য অ্যামাউন্ট 1,35,00,000 প্রিয় দর্শক, আপনারা কি ভাবতে পারেন যে একজন চাকুরে কি করে 45 কোটি টাকার একটা ফ্ল্যাট কিনে? আপনাদের কি একটু এখন আপনারা কি এই যে আমি বলি এরা আসলেই তো মাফিয়া। ওই যে হাওলাদার ভাই একটু আগে একটা রেকর্ডে বললেন যে এরা আসলেই মাফিয়া। এরা কিসের মাফিয়া? এরা তো মাফিয়ার আব্বা নিকলা। একটা মানুষ চাকরি না নিতে 45 কোটি টাকাতে ফ্ল্যাট কিনে, এটা তো ভাবাই যায় না। এত বড়, তার চেয়ে বড় কথা মানে এটা তো ফরিদ ভাই একদম টার্গেটেড। ডিসেম্বরে মানে অগস্টে ক্ষমতায় আসছে, ডিসেম্বরে সে ফ্ল্যাটের চুক্তি করেছে, টাকা দিয়েছে, ফ্ল্যাট বুকিং দিয়েছে, তার মানে তার এজেন্ডা ক্লিয়ার। এবং আরেকটা বিষয় জনাব আতার হালদার, আপনার কাছে একটু আসছি, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের আইনে এই বয়সে কিন্তু তার গভর্নর হওয়ার কথা না, সেটা কি করে হলো? এখন এই বিষয়টা যেটা আসছে সেটা হলো, আপনি যদি এই কালের কণ্ঠতেই আসছিল নিউজটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ 67 বছর বয়স পর্যন্ত একটা লোককে গভর্নর নিয়োগ করা যায়। সেক্ষেত্রে ওনার বয়স হচ্ছে 72 বছর 8 মাস। সেই ক্ষেত্রে তাকে নিয়োগ করার জন্য আইনের পরিবর্তন করতে হয়েছে, এবং আইনের পরিবর্তন করে ধরেন এই পাকিস্তানি জামাতিপন্থী লোক তাকে এখানে বসাইতে হবে, এই জন্য তাকে আইন পর্যন্ত পরিবর্তন করেছে। মগের মূল লোক দেশ, যা ইচ্ছা তাই করা যাবে। হ্যাঁ জনাব শেখ ফরিদ, এই যে আপনাকে ওনার মেয়েকে দেখলেন আপনি স্ক্রিনে, এই মেয়ের নামে, ওনার নাম হচ্ছে সারা মেহেরিন সারা মনসুর, তার মেয়ের নামে এই ফ্ল্যাটটা কিনেছে, তার নাম সহ আছে, এবং লন্ডনে থাকেন, এবং সেখানেও হয়তো তার বাড়ি গাড়ি থাকতে পারে, জানি না, সে তথ্য পাইনি। আমরা শুধু এই ডিটটা হাতে পেয়েছি, প্রমাণস্বরূপ নির্দ্বিধায় বলা যায় তিনি দুর্নীতির সাথে সম্পৃক্ত, এতে কোনো সন্দেহ নাই। এবং ওই প্রতিবেদনে বলা হচ্ছে এই টাকাগুলো ক্যাশ উত্তোলন করা হয়েছে এবং তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে এই টাকাটা জুনের মধ্যে জমা দিয়ে দেওয়ার জন্য, না হলে তার ফাইলটি দুদকে যাবে। তা আমি আপনাকে বলি, বর্তমান দুদকের চেয়ারম্যান, আপনি জানেন নামটা ভুলে গেলাম, উনি, আমরা একটা ভিডিও করেছিলাম, উনি কিন্তু বলেছে যে আমি ইউনুস গংদের হাতে চরমভাবে অসহায়, আমি কোনো তদন্ত করতে পারছি না তাদের পরামর্শ ছাড়া। তাহলে ইউনুস কি এর সাথে ভাগে জড়িত? এনসিপিরা কি ভাগে জড়িত দুর্নীতির সাথে? মোহাম্মদ আব্দুল মোমেন না, এই টিআইবির চেয়ারম্যান দুদকের নিয়ন্ত্রণ বলেছিল। হ্যাঁ, ওনার নামই হলো মোহাম্মদ আব্দুল মোমেন। আর হ্যাঁ, মোমেন। সবচাইতে দুর্ভাগ্যজনক কি জানেন, এই এমন লোকগুলো আমাদের দেশে ক্ষমতা এখন আমরা বসিয়েছি। চোখে আঙুল দিয়ে দেখানোর পরেও দেখবেন কিছু কিছু মানুষ আমাদেরই সমালোচনা করবে। আরে ভাই, দেশটা তো আপনার আমার সকলের। আমাদের 100 বার সমালোচনা করবে। আমরা বলি নাই যে আমরা সমালোচনার ঊর্ধ্বে। আমরা মনে করি আমরা সমালোচনার মধ্যে আছি, সমালোচনা করা উচিত। কিন্তু এইভাবে, আর দুবাই কেন যায় জানেন? পৃথিবীতে যে কয়টা দেশে বিনিয়োগ করলে কখনো প্রশ্ন করে না, তার অন্যতম হচ্ছে দুবাই, আরেকটা হচ্ছে তুরস্ক। এই দেশগুলো কখনোই আপনাকে প্রশ্ন করবে না আপনার আয়ের উৎস কি। সঙ্গত কারণেই পৃথিবীর সকল অবৈধ আয়গুলো চলে যাচ্ছে তুরস্ক এবং দুবাইয়ে। ফরিদ এটা ভাই, আপনাকে আরেকটা ইনফরমেশন দেই। এই মুহূর্তে ইউনুস সাহেবের সফর সঙ্গী কে? সফর সঙ্গী হচ্ছে আহমেদ মনসুর এবং এই দুদকের চেয়ারম্যান, দুজনে কিন্তু তার সফর সঙ্গী। চোরে চোরে হালি, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আরেক চোরে শালি। কি সুন্দর মিলে গেছে তারা। মানে সব লুটপাট করে। এই যে আমি একটু আগে বোধহয় বলছি আপনাকে
যে এরা টাকা পাচার ফেরত আনতে যায় বলে নাকি টাকা পাচার করতে যায়। আমার তখন সন্দেহ হয় ভাই, এরা সব দুর্নীতিবাজ। এরা দেখেন, আপনি যেটা উদাহরণ দিলেন যে ৬৭ বছর বয়সের পরে নিয়োগ দেওয়া যায় না, সেখানে তাকে ৭২ বছর বয়সে তাকে নিয়োগ দেওয়ার জন্য আইন চেঞ্জ করা হয়েছে। আর দেখেন তার বয়স ১৯৭৬ সালে তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। সে প্রথম মুক্তিযুদ্ধের ব্যাপারে তার কোনো কথা নাই। তার কোন ডিস্ট্রিক্টে তিনি বসবাস করেন সেটা লেখা নাই। আসলে বিষয়টা কি দাঁড়ালো? অর্থাৎ আমরা দেখতে পারতেছি যে একটি মার্কিন সাম্রাজ্যবাদীদের দালাল এবং পাকিস্তানি দালালদের একটা স্বর্গরাজ্য এখন, এই যারা এখন ক্ষমতার বাউন্ডারির মধ্যে আছেন, তারা একটা পাকিস্তানি এবং আমেরিকান সাম্রাজ্যবাদীদের একটা স্বর্গরাজ্য পরিণত করেছে এই বাংলাদেশ। কোনো সন্দেহ নাই। আপনি দেখেন ডক্টর ইউনূসও যায় নাই মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধ নিয়ে তার কোনো বক্তব্য নাই। আর এই লোকটা উপদেষ্টা হওয়ার আগেও আর কোনো বক্তব্য নাই মুক্তিযুদ্ধ নিয়ে, আপনি খুঁজে পাবেন না, উইকিপিডিয়াতে নাই। জি না, তার বয়স হওয়া সত্ত্বেও কিন্তু তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি এবং দুর্ভাগ্যজনক তার কিন্তু তখন উপযুক্ত বয়স যুদ্ধে করার জন্য, তার পূর্ণাঙ্গ যৌবন তখন। ফরিদ ভাই আরেকটা বিষয় একটু আনতে চাই সামনে, আজাদ ভাই যদি বলেন। আজাদ ভাই আপনি একটু এই কার কার নামে ফ্ল্যাটটা কেনা হয়েছে এইটা আরেকটু দর্শককে যদি ক্লিয়ার দেখেন তাহলে ভালো হয়। আরেকটা বিষয় আনতে চাই, ৫ই আগস্টের পরে অনেককে মাশরাফি বিন মুর্তজা হতে শুরু করে অনেককেই বলা হয়েছে যে ৫ই আগস্টের আগে এরা আন্দোলন নিয়ে কিছু বলে নাই, পক্ষে বলে নাই, বিপক্ষে বলে নাই, কিছু বলে নাই, তাদের এই জন্য তাদেরকে মব করা হয়েছে, তাদেরকে জেলে দেওয়া হয়েছে। কিন্তু আপনি দেখেন ডক্টর ইউনূস কি ৫ই আগস্টের আগ পর্যন্ত এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কিছু বলেছে? তাহলে ইউনূস কিভাবে এই সরকারের প্রধান হলো? হ্যাঁ, এই যে আপনি যেমনটা জানতে চাইছিলেন, এই যে ওনার এখানে দেখতে পাচ্ছেন জনাব শেখ ফরিদ স্পষ্ট করে লেখা আছে ওনার্স নাম্বার এন্ড দেয়ার শেয়ারস। ওনার্স নাম্বার দুইজন দেখা যাচ্ছে, একজন হচ্ছে মেহরিন সারা মনসুর, আহসান হাবিব মনসুর। পারচেজারের নামও, অর্থাৎ যার কাছ থেকে কেনা হয়েছে দাতার নামও দেওয়া আছে জিসান মোহাম্মদ শাইখ আনসার উদ্দিন। এবং এখানে ডেট দেওয়া আছে 24/12/2024, এই 1,35,35,00,000 দেরহাম বাংলা টাকার সমপরিমাণ 45 কোটি টাকা দিয়ে দুইজনের নামে এই ফ্ল্যাটটা ক্রয় করা হয়, তার মেয়ে এবং তার নামে। এই যে এখানে টাইটেল ডিড আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, টাইটেল ডিড, এটা আমাদের কোনো বক্তব্য নয়, আমাদের কোনো কথা নয়, এটা আরব আমিরাতের সাধারণত আপনারা জানেন আমাদের দেশের দলিলের মতো নয়, একটা রেজিস্ট্রেশন পেপার। ওই পেপারে টাইটেল ডিড বলা হচ্ছে, এটা 24/12-তেই রেজিস্ট্রেশন করা হয়েছে। এখানে সবকিছু দেওয়া আছে, মাশরেক ব্যাংকের মাধ্যমে করা হয়েছে এটা ডিলটা। এখানে ফ্ল্যাটের বিস্তারিত বিবরণ সবই দেওয়া আছে এবং ছবিও আপনাদেরকে দেখিয়েছি উক্ত ফ্ল্যাটের। তাহলে এই বিষয়ে, এই যে ফ্ল্যাট, সুইমিং পুল সহ ফ্ল্যাট, অত্যাধুনিক একটা ফ্ল্যাট আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন কত সুন্দর ফ্ল্যাট। যদি থাকতে পারতাম শেখ ফরিদ, জীবনটা ধন্য হয়ে যেত। কেন দুর্নীতি করতে পারলাম না? কেন দুর্নীতির টাকায় আমাদের বেহেশতে যাওয়ারও দরকার নেই। আমাদের দুর্নীতির টাকায় যদি বলে ফরিদ তুমি বেহেশতে যাও, আমি যাইতে রাজি না। আশা করি আপনারা রাজি হবেন না। আমরা এটা করব না। আমরা যদি আমাদের যদিও সৎ আয় করে এটা সম্ভব। আপনি একটা দারুণ কথা বলেছেন, তার যে বেতন তাকে কত বছর জন্য লাগবে বললেন? 450 বছর লাগবে, চাকরি করা লাগবে 450 বছর। কত তারা দেখছেন, ওই যে বলেন না যে সময় নষ্ট করা যাবে না, এরা 450 বছর আগায় গেছে। আপনি দেখেন একেবারে মানে খিচুড়িও পাড়া মোল্লাও খাড়া, একটু চিন্তা করে নাই। আপনি দেখেন বিএনপির যিনি খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব ভাইয়ের সাথে সেদিন লাইভে কথা হলো, আমি তাকে সেই জন্য রেসপেক্ট করি। তার সাথে অন্য বিষয় মতান্তর থাকতে পারে, বিতর্ক থাকতে পারে। তিনি ওই দিন লাইভে আমাদের বললেন, দর্শকদের বললেন যে তিনি 20 বছর যাবত একটি বাসাতে ভাড়া থাকেন, তার পাশে লিফট নাই এবং ভাড়া বাসা। তাহলে একটা রাজনীতিবিদ যে খালেদা জিয়ার উপদেষ্টা, নিশ্চয়ই অনেক ক্ষমতাধর ব্যক্তি, শত শত কোটি টাকা থাকার কথা, তার মানে উনি আদর্শবান নীতিবান রাজনীতিবিদ। আমরা এইটা তার প্রশ্ন, তার অন্য বিষয়ে বিতর্ক যদি থাকুক, এই বিষয়ে তার প্রশ্ন। আর সেই জায়গায় একজন গভর্নর 45 কোটি টাকাতে দুবাই ফ্ল্যাট কিনে ফেলছে। তাহলে আমি কিন্তু একটা ভালো কথা মনে করে দিয়েছেন। আমি আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের বলতে চাই, আপনারা যে শুধু রাজনীতিবিদদের গালি দেন, চেয়ারম্যানকে গমসুর বলেন, তারপর মেম্বারকে গমসুর বলেন, মানে যত দোষ নন্দ ঘোষ সব রাজনীতিবিদ। আপনারা কি জানেন বাংলাদেশে যারা আমলা হয় সবচেয়ে বেশি লুটপাট তারা করে, এবং চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা যত লুটপাট করে আপনাদের ভাষায়, সেই লুটপাটের সবচেয়ে বড় শেয়ারটাকে আমলাদের পকেটে যায়। হ্যাঁ, আর গত 16 বছর তো আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতা যারা বলি, সভাপতি, সেক্রেটারি, তাদের একটা থানার ওসি পর্যন্ত কাউন্ট করতো না। হ্যাঁ, তারা কোথাও প্রশাসনে গিয়ে জায়গা পেত না। হ্যাঁ, পুরো প্রশাসন এবং লুটপাটটা কারা করছে? এই আমলারাই কিন্তু করেছে। আজকে আওয়ামী লীগের
যেটুক বদনাম আছে, যে বদনামটুক আছে, দুর্নীতি যে বদনামটুক আছে, এটা টোটালটার আমি মনে করি 80% দায় দায়িত্ব হচ্ছে আমলাদের। নো ডাউট। আমি আরেকটু যোগ করতে চাই, এই বাংলাদেশটাকে ধ্বংসের জন্য আমলারা দায়ী। এই আমলারাই প্ল্যান দেয়, সব সরকারকে ভুল তথ্য দেয়, যাতে সবসময় মাথা মোটা প্রশাসন থাকে। আমলারা বাংলাদেশের দুর্নীতির হলো মূল উৎস, যে যাই বলুক। আপনি দেখেন, যখন কোনো সুবিধা বা কোনো কাজ কোনো উপজেলায় আসে বা থানায় আসে, আমরা সবাই তো জানে কত পার্সেন্ট কেটে রাখে আমলারা। এটা কে না জানে? কে না জানে? এই যে বাংলা মফস্বল শহরে যে চেয়ারম্যানরা ঘুষ খায়, চেয়ারম্যান যে গম চুরি করে, এই ভাগা কি আমলারা পায় না? ডিসি পায় না? টিওনো ইউনো পায় না? তাছাড়া কি সম্ভব? খাদ্য গুদামে ১ বছর আগে আপনি দেখেন ২ বছরের খাবার, ২ বছরের খাদ্যশস্য আওয়ামী লীগ সরকার রেখে গিয়েছিল। আজও আপনি বস্তাতে শেখ হাসিনার ছবি পাবেন। সেই খাদ্যগুলো তারা রেখে যেত, এগুলো যে চুরি করতো, টিওনো ভাগ পাইতো না, ডিসি ভাগ পাইতো না, এমনি হইতে দিত? কখনোই সম্ভব না। আমলাদের ছাড়ে দুর্নীতির আখড়া হচ্ছে আমলারা শিখিয়ে দেয় এইভাবে দুর্নীতি করবেন। এই যে ৪৫ কোটি টাকা নিয়ে গেছে, এটা কেউ তাকে শিখে, সে তো নিজেই আমলা, সে জানে কিভাবে টাকা নিতে হয়, তাকে তো আর কেউ শিখায় না। কিন্তু কেউ যারা নেতারা দুর্নীতি করে, আপনি দেখেন কয়জন আমলা জেলে আছে? কয়জন? একজনও না। এক আমলা হিসেবে একজনের জেলে নাই, যদি রাজনীতি করতে এসে জেলে গিয়ে থাকে। কিন্তু বর্তমানে এই ১৭ বছর আপনি যেটা মনে করিয়ে দিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমলাদেরকে কিন্তু নিয়ে কেউ কথা বলে না হ্যাঁ বাংলাদেশে। জনাব শেখ ফরিদ, আপনার সাথে একটু সংযুক্ত করব। বাংলাদেশে যে রাজনীতি, যে সুযোগ সুবিধা, তার মধ্যে 80% সুবিধা ভোগ করে সেনাবাহিনী, 15% ভোগ করে আমলারা, আর 5% রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা সব করে, কিন্তু রাজনীতিবিদরা নস্যি, এই জায়গায় কিছুই না। ওই যে বললাম, যত দোষ শতভাগ রাজনীতিবিদদের উপরে। সব দোষ। আমি বারবার তো বলি, এই বাংলাদেশকে আমলা মুক্ত করতে হবে রাজনীতি থেকে, এই বাংলাদেশকে সেনাবাহিনীর প্রভাব মুক্ত করতে হবে, তাহলে দেশ ভালো চলবে। কিন্তু এরা করতে দিবেন? আপনি দেখবেন এই আমলারা, এই আর্মিরা দেখবেন তখন মৌলবীদের খেপায় দিবে, দিয়ে আর আস্তে আস্তে এই দেশটাকে, দেশের অর্থনীতিকে পঙ্গু বানায় রাখবে। আপনার মনে আছে, খোদ আওয়ামী লীগ সরকার আমলে এটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। আমলারা তার সন্তানদের জন্য আলাদা স্কুল কলেজ চেয়েছিল। আপনাদের কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। এরা হচ্ছে, মানে চিন্তা করে দেখেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলের সরকারের আমলেই একটা আমলা যদি এই দাবি করতে পারে, তাহলে তারা কি করে আর কি করে না। একটা আমলার পিয়ন, যে দারোয়ান, তার যে লিফটম্যান, তাদের যে ইনকাম আপনি কল্পনা করতে পারবেন না। সেই জন্যই গভর্নর সাহেব ৪৫ কোটি টাকা দেয়া, ৪৫০ বছরের কামাই তার একদিনে হয়ে গেছে। সে একদিনে কিনে ফেলছে দুবাইয়ের ফ্ল্যাট, কোনো সমস্যা নেই, কিনে ফেলছে। আর হুন্ডি ব্যবসা, এই টাকা তো হুন্ডিতে গেছে, এ টাকা তো আর ক্যাশে যায় নাই। আর হুন্ডি ব্যবসায় জড়িত কারা, বিশ্বাস করেন আর না করেন, এটা আমার গবেষণা, আওয়ামী লীগের আমলেও এই হুন্ডি ব্যবসার মূল হোতা ছিল জামাতিরা, এবং এখনো জামাতিরা এই হুন্ডি ব্যবসার মূল হোতা। জামাতিরাই, আমি আপনার সাথে একমত, আমি এটা সন্ধান পেয়েছি। এখানে দেখেন, এখন সরকার যে রেমিটেন্স দিত, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার যে রেমিটেন্স দিত, এই আর রেমিটেন্সের উপর ২.৫%, এখন উল্টা 10% ট্যাক্স বসাই দিছে এই প্রবাসীদের উপরে। চিন্তা যাতে করে হুন্ডির পরিমাণ আরো বেড়ে যায়, যাতে মানুষ প্রচুর পরিমাণ হুন্ডি করে। কারণ আমিও তো আমেরিকা থেকে টাকা পাঠাতে আর ব্যাংকে যাচ্ছি না, ওই জামাতের লোকজনকে দিয়ে দিতে হচ্ছে। সুপরিকল্পিতভাবে ওরা সিন্ডিকেট বানিয়ে ফেলছে। আপনি দেখেন, হজে যাইতো সিন্ডিকেট কারা করে, এখন তো আওয়ামী লীগ নাই। এখন তো বলতে পারবেন আওয়ামী লীগ আছে, আছে কি আওয়ামী লীগ? এখন হজের টাকা বাড়ে কেন? এখন বিমানের ভাড়া বাড়ে কেন? এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই। এখন তো আর এই রাশেদ খান মেনন নাই, বা আওয়ামী লীগের কোনো নেতা তো বিমানের দায়িত্বে নেই, না? কিন্তু কি হচ্ছে দেশে? হু হু করে বিমানের ভাড়া বাড়তেছে, ডলারের পতন ঘটতেছে, ডলারের দাম ঊর্ধ্বমুখী, টাকার মান নিম্নমুখী। এগুলো দেখার কেউ নাই। আর তার মধ্যে আমরা খবর পেলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য, বিশেষ করে ডেট। আমি ভাবছি তিনি আগে বড় বড় চাকরি করেছেন, সেগুলো তার সারা জীবনও তো তার এই ৪৫ কোটি টাকা ইনকাম করা সম্ভব না, তার যত পেশা আছে লিগ্যালি। কিন্তু আমাদের দেশ ওই যে, এখানে তো কেউ কাউকে জিজ্ঞেস করে না। না, একটা বিষয় জনাব শেখ ফরিদ, আমি ধরে নিলাম তার পৈতৃক সম্পত্তি আছে বা সে অন্য কোনো ভাবে ইনকাম করেছে, কিন্তু বাংলাদেশের সরকারকে তো তার এর হিসাব দিতে হবে। বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা, বসুন্ধরা গ্রুপ, তারা শত শত কোটি টাকার সম্পদ কিনে, কিন্তু হিসাব দিয়ে যে আমার কাছে এই টাকা লিগ্যাল আছে, আমি লিগ্যাল ভাবে এই টাকা ইনকাম করেছি, আমার কারণে আমি, কিন্তু তারপরেও বাংলাদেশের এই আইন নাই যে আপনি বিদেশে প্রপার্টি কেনার আইন বাংলাদেশ এখনো করে নাই। সুতরাং আপনার যত শত কোটি টাকার মালিক হন, আপনি বিদেশে কোনো প্রপার্টি করতে পারবেন না, সেই আইনই বাংলাদেশে নাই। তবে আমার কি মনে হচ্ছে জানেন, আমার ধারণা ডক্টর ইউনূসের মতো
তারপরে যে কি জাতীয় উপদেষ্টা কি যেন নাম, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে কি জন রহমান নাকি জান রহমান, রজার রহমান, রজার রহমান। তারপর আরো যারা আছে আমার মনে হয় এরও বোধহয় বিদেশি পাসপোর্ট আছে, আমার মনে হয় ও বোধহয় বাংলাদেশে আমার মনে হয় রাইট। তার কারণেই তার বর্তমান নিবাস কোথায় কিছু লিখতেছে না। আমার ধারণা সে বাংলাদেশের নাগরিক না, কারণ বাংলাদেশ সরকারে তো এখন সব 16 জন নাকি 17 জন সরকারি সরাসরি জড়িত আছে, 24 জনের মধ্যে 16 জনই বিদেশি নাগরিক। আমি যদি বলেছিলাম 4-5 জন। ডক্টর ইউনূসের তো নাগরিকত্ব নাই আমরা জানি। ডক্টর ইউনূসের বহু বাচ্চা, নিঃসন্দেহে এই গভর্নরের বাচ্চা বহু বাচ্চাদের নাগরিকত্ব বাংলাদেশে না, এটা আমি লিখিত দিতে পারি। গভর্নর তো সম্ভাবনা এখন বেড়ে যাচ্ছে, এখন আমার সন্দেহ হয় তারা আসলে কেউ বাংলাদেশের নাগরিক না, তাই তারা লুটপাট তো করবেই। বাংলাদেশের যারা রাজনীতি করেন তাদের মিনিমাম দায়বদ্ধতা থাকে, এদের তো কোনো দায়বদ্ধতা নাই, তো লুটপাট ছেড়ে দে ইউনূস কাকু লুটে পুটে খাই। এখন আমাদের নতুন প্রবাদ বের করতে হবে, ছেড়ে দে এনসিপি লুটে পুটে খাই, বিষয়টা এরকম। ধন্যবাদ জনাব শেখ ফরিদ, ধন্যবাদ জনাব আতার হালদার। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। কথা হবে আগামী